নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। দেখুন, আমাদের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে ন্যূনতম সমাজে সম্মান নিয়ে আমি চলাফেরা করি। রাজনীতি করতে গিয়ে কখনো কখনো রাজনৈতিকভাবে কোনো বিরোধী দলের বিরোধিতা করা আমার নৈতিক কর্তব্য, সমালোচনা করা বা বিরোধিতা করা। তো সেই সব ব্যতি রেখেই এই লোকসভা নির্বাচনের যে ফলাফল ৪ঠা জুন, তারপরের থেকেই লক্ষ্য করছি যে আমাদের দলের মধ্যেই অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা, যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান কলকাতায় এমএলএ হোস্টেলের ক্যান্টিনে 31শে মে সন্ধ্যায় আমাকে নিজে বলেছে যে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তো আদিত্য জিতবে, নিজে বলেছে। তো আমি তাকে খণ্ডন করেছিলাম যে তুমি একটা দলের চেয়ারম্যান, ভোটটা তো করলা না, তারপরে আবার তুমি বলছো জিতবে না। আমি বলছি দায়িত্ব নিয়ে জিতবে ইউসুফ পাঠান, এবং মিনিমাম মার্জিন 50,000-এর উপরে থাকবে। এটা 1 লাখের উপরে থাকতো। তোমাদের মতো ব্যক্তির জন্য আজকে এই মার্জিনটা 50-এর উপরে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে। তো তারপরে ঘটনাক্রমে তার 4 দিন পরে যখন ৪ঠা জুন রেজাল্ট হয়ে গেল, সেই রেজাল্টে আপনারা সবাই জানেন, যেদিন রেজাল্ট হয় সেদিন বেলা 10টায় আমি 24x7-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলাম প্রায় 35 মিনিট। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে রাজ্যে কি হতে যাচ্ছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এই জেলার 3টে সিট ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খলিলুর রহমান জিতছেই। তখন সবে 2 রাউন্ড গণনা চলছিল। আমার কাছে কোনো খবরও আমি ভেতর থেকে নিতে পারিনি, কিন্তু বহরমপুরে ছিলাম। বহরমপুরে বসে আমি আমার কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের 3 জন প্রার্থী জিতবে, যথাক্রমে ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খলিলুর রহমান। পরবর্তীকালে 4 ঘন্টার মধ্যে কি হয়েছে ফল সবারই জানা, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। কিন্তু যেসব ব্যক্তিরা বলছিল জিতবে না, যেসব ব্যক্তিরা বিরোধিতা করার কথা বিরোধিতারা করবে, কিন্তু আমাদের দলের মধ্যেই কিছু লোক দায়িত্ব নিয়ে যারা বসে আছে, অনেক দায়িত্ববান নেতা, তারা বলছিল যে আমি যখন যোগী আদিত্যনাথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন একটা বিজেপিকে চ্যালেঞ্জ করলাম, বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন এসে বলল শক্তিপুরে 30শে এপ্রিল বেলা 1:30টায় যে আমার এখানে দাঙ্গা করেছে তৃণমূল কংগ্রেস, এবং ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বললেন, এবং তিনি বললেন তৃণমূল কংগ্রেস দাঙ্গা করেছে, এই আমার রাজ্যে হলেই দাঙ্গাবাজদের আমি শায়েস্তা করে দিতাম, 7 জনম তারা দাঙ্গার কথা মুখে আনত না, এবং উল্টা করে তাদের শায়েস্তা করে দিতাম, এইসব বলল। আমি রাজনৈতিক কারণে আমার প্রার্থীকে জেতানোর জন্যই আমি পরের দিন 1 তারিখে, যেদিনকে সিএম এর মিটিং ছিল বড়ুয়াতে, সেই মিটিং শেষ করে ওখান থেকে এসে সন্ধ্যা 6:30টায় শক্তিপুরে, যেখানে যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল বলেছিল, সেই পরের দিন 1 তারিখে 1 মে আমি সন্ধ্যা 6:30টায় একটা বক্তৃতা করেছিলাম, রাজনৈতিক বক্তৃতা। এবং বিজেপিকে আমরা ইচ্ছা করলে, তারা যে এত আস্ফালন করছে, এটা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে বিজেপি যারা করছে তারা যদি এত আস্ফালন করে, আমরা যদি মনে করি তার মোকাবেলা করব, তাহলে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে বলছি 2 ঘন্টা টাইম লাগবে
ভাগীরথীর জলে ফেলে দিতে। সেটা আমি বলেছিলাম। সেটাকে নিয়ে রাজনৈতিকভাবে অনেক উচ্চ পর্যায়ের নোংরামি হলো। আইটি সেলের যিনি দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য তিনি টুইট করলেন, এধার ওধার কেটে কুটে 30 সেকেন্ডের একটা টুইট করেছে, আপনারা সবাই দেখেছেন। তাই নিয়ে অনারেবল প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায়, বর্ধমান, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 8 থেকে 9 বার আমি শুনেছি তিনার বক্তৃতার মধ্যে তৃণমূলের একজন বিধায়ক হিন্দু সম্প্রদায়কে এবং তার সঙ্গে জুড়ে দিল আমি নাকি কেটে ফেলে দেবো বলেছি। কাটার কথা আজও পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলছি, কাউকে কাটার কথা বলিনি, বলার কোনো প্রশ্নও ছিল না। আমি শুধু রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করেছিলাম, বিজেপিকে ভোটে হারানোর জন্য আমার এটা কৌশল ছিল। যখন এত কিছুর পরে যখন 4 তারিখে ভোটে রেজাল্ট হয়ে গেল, 85,022 ভোটে যখন ইউসুফ পাঠান জিতে গেল, তারপরে দেখছি যারা বলছিল হারবে তারাই দেখছি তাদের কিছু ছেলেপিলেকে দিয়ে ক্রেডিট নিচ্ছে, আস্ফালন করছে, এই করেছে, হাতি মেরেছে, ঘোড়া মেরেছে, যা করছে করছে। আমি কাউকে কিছু বলতেও যাইনি। কিন্তু দেখতে পাচ্ছি বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি, যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার। এর আগে একবার ওই এমএলএ রবি চৌধুরীর কাছে থাকে মল্লিকদের, তার বাবা কসাই, সে তার কাছে থেকে সে এমন এমন কথাবার্তা বলে। এর আগে অনেক বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে আক্রমণ করেছিল। তখনকার বেলডাঙ্গার ওসিকে আমি অভিযোগ করেছিলাম, তাদের একটা ভ্যালুয়েবল সেকশন দিয়ে তাদের জামিন করে দিয়েছিল। এসব ঘটেছে। এখন হঠাৎ করে 4 দিন আগে দেখছি সহকারী সভাধিপতির কিছু জানেন না, তিনি অসুস্থ, তিনি তো বাড়িতে আছেন। তিনার নিজের দাদার ছেলে লতিবুর হাজি, তার ছেলে মুস্তাক আলম, সে 4 দিন থেকে বিভিন্নভাবে বেলডাঙ্গার কে কোথায় জমি কেলেঙ্কারি করে, কে ওখানে জমির প্রমোটারি করে, বেলডাঙ্গার মানুষকে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে কারা কারা জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। আগের যে এমএলএ ছিল কংগ্রেসের, সেও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত ছিল। এখন যারা আছে সেখানে তারাও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। অথচ আমরা বেলডাঙ্গাতে আমার 1 ছটাক কোনো জমি আমার নিজের নামে নেই, বা আমি কারো কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়ে কাউকে কোনো সমর্থনও করিনি, কারো বিরোধিতাও করিনি, কারো পক্ষেও বলিনি। অথচ 2 জনের নাম নিয়ে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এবং সে নাকি মস্ত বড় পালোয়ান বেলডাঙ্গার, তিনি আমাকে দেখে নেবেন, বুঝে নেবেন, আমাকে আমার থেকে উনি নাকি অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস করেন, নিজেই বলেছেন তিনার মুখ থেকে। তা আমার প্রশ্ন, যেসব ফেক কথাবার্তা বা এসব ভুল তথ্য দিয়ে কি করতে চাইছে? তিনি তো নিজে বেলডাঙ্গা পৌরসভার ভোটে আইএনসির হয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে একটা কাউন্সিলর হওয়ার জন্য কন্টেস্ট করেছিলেন, তার জামানা বাজেয়াপ্ত হয়েছিল, সিকিউরিটি ফরফিট হয়েছিল। সে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি ভরতপুরের এমএলএ, আমি ভরতপুর নিয়েই আমি নাকি কোনো গুরুত্ব পাই না, ভরতপুরেই আমার কথা চলে না। তো সে বেলডাঙ্গা নিয়ে, রেজিনগর নিয়ে কথা বলার নাকি আমার কোনো এখতিয়ার নাই। তো সে আমাকে এই জ্ঞান দিচ্ছে। তো আমার মনে হয়েছে তো আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। তাই আমি আজকে বহরমপুর শহরে যে সার্ভার ক্রাইম ব্রাঞ্চ আছে, ইন্সপেক্টর আছে, তাকে অ্যাড্রেস করে তথ্য দিয়ে সিডি করে তার বক্তব্য কি ভিত্তি আছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি, এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এর জন্যই কিন্তু আমি আজকে সার্ভার ক্রাইম থানার
শরণাপন্ন হয়েছি। সর্বপ্রথমে রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তার সঙ্গে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। বর্তমানে জানি না ওনার বিধানসভাতে কোনো কাজ হয়তো নেই, উনি গোটা জেলা নিয়ে ভাবছেন। প্রত্যেকটা বিধানসভায় উনি মরল সাজছেন। তিনি কোথায় কি করছেন আমার দেখে লাভ নেই, কারণ তৃণমূল দলটা আমি ওনার থেকে অনেক আগে থেকেই করি এবং তৃণমূল দলটাকে আমি ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন হুমায়ুন কবির কোনো পজিশনে থাকেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও গাল দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গাল দিয়েছেন। এখন আর উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন। তাই রেজিনগর এবং বেলডাঙ্গা বিধানসভার কিছু বর্তমান কংগ্রেসের নেতা এবং কিছু তৃণমূলের জামা গায়ে দেওয়া নেতা যারা কংগ্রেসের ভোট করেছে এবং অন্যান্য দলের ভোট করেছে, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করেছেন। তিনি টিম করছেন কি করছেন তাতে আমার কোনো যায় আসে না। বেলডাঙ্গা বিধানসভায় একটা হিন্দু পরিবারের জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে, তার জন্য এমএলএ এবং আরও অনেককে চিঠি করা হয়েছে। তার প্রমাণ আমি আমার মোবাইলে দিয়ে দেব আপনাদেরকে। আর হুমায়ুন কবিরকে বলছি, আপনি যদি সমস্যার সমাধান করতে চান চিঠিটা পড়ে নেবেন এবং ওনাদের সঙ্গে সঙ্গ দিয়ে নির্দিষ্ট বিচারটা এসে করার চেষ্টা করবেন। সে ক্ষমতাও যদি না থাকে, আপনি যে কংগ্রেসের নেতা এবং তৃণমূলের জামা গায়ে দেওয়া কংগ্রেসের ভোট করা নেতাগুলোকে, কর্মীগুলোকে নিয়েছেন, তাদেরকে নেবেন। আমার সঙ্গে কোনো প্রশাসন থাকবে না, কোনো গোষ্ঠী থাকবে না। আপনি সময় এবং স্থান বেলডাঙ্গার বুকে ঠিক করুন। আপনার যত পাওয়ার আছে এবং আপনার যে টিম আপনি তৈরি করেছেন রেজিনগর বিধানসভা এবং বেলডাঙ্গা বিধানসভায় একটা ঝামেলা অশান্তি সৃষ্টি করার জন্য, সেই টিম নিয়ে আপনি আমাকে একা একটু টাচ করে দেখিয়ে দিবেন, তাহলে জানবো আপনি বিশাল বড় নেতা হয়েছেন। আর যদি না পারেন, আগামী দিনে আপনার নিজের বুথে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি। আপনি বর্তমানে যে দলের এমএলএ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটু কথা বলতে ছাড়েন না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটু কথা বলতে ছাড়েন না। সত্যিই যদি আপনি এক বাপের ছেলে হবেন, এই বেলডাঙ্গার ঝামেলার বিষয়ে আপনি হয় যাদেরকে জানানো হয়েছে তাদের সঙ্গে থেকে মীমাংসায় বসবেন, মীমাংসা করবেন, নচেত আপনার পান্ডা সান্ডা নিয়ে আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করবেন বেলডাঙ্গার বুকে। জায়গা এবং টাইম আপনাকে গঙ্গাপাড়ে রেখে দিয়েছে। রেজিনগর এবং বেলডাঙ্গার জনসাধারণ অনেক শান্তিতে আছে। আপনাদের মতো নেতা ভোটের আগে যে সাম্প্রদায়িক খেলাটা খেলেছিলেন, আমাদের নেতা হাসানুজ্জামান সাহেব এবং তৎকালীন আইসি সাহেব জামাল উদ্দিন মণ্ডল যদি না থাকতেন, বেলডাঙ্গায় আপনার এলাকার মতো আগুন জ্বলত। আমার মনে হচ্ছে যে দেখুন, আমি 2011 সালে যখন কংগ্রেস দলের প্রার্থী হয়েছিলাম, বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা সেই সময় জেলা কংগ্রেসের সভাপতি ছিল এখানকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উনি অনলি ফর 170 রেজিনগরের জন্য একটাই নাম রেকমেন্ড করেছিলেন এবং যথাযথ অল ইন্ডিয়া কংগ্রেসের যে হাইকমান্ড বলে তারা আমার নাম সিলেকশন করেছিল। আপনারা সবাই জানেন এই বেলডাঙ্গার বর্তমান রবিউল আলম চৌধুরী যে চেয়ারম্যান, এনার সেদিন 2011 কোনো বিধানসভায়, 22টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভায় তেনার
কন্টেস্ট করার সুযোগ কোনো দল থেকে তিনি পাননি। তো আমি সবাই জানে যে 18 মাসের মাথায় 2012 সালের 20 নভেম্বর 42 জন কংগ্রেস বিধায়কের মধ্যে প্রথম হুমায়ুন কবির বেলা 12টায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে রিজাইন দিয়ে, কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে সমস্ত পদ থেকে কংগ্রেসের যথাযথ নেতৃত্বর কাছে আমার পদত্যাগ করে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। অফিসিয়ালি আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য, তার প্রমাণ আমার কাছে রয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে 2.5 মাসের মাথায় বাই ইলেকশন হয়েছিল 23 ফেব্রুয়ারি 2013। সেখানে এই জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস অনেক শক্তিশালী ছিল। 14 জনের মধ্যে আমি একা দল ত্যাগ করেছিলাম। 13 জন বিধায়ক, 7টা পৌরসভা, বিভিন্ন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সর্বশক্তি দিয়ে আমাকে সেদিনকে হারাতে তারা সক্ষম হয়েছিল। আমি হেরে গিয়েছি, হার মেনে নিয়েই আমি যখন জিততে জানি তেমনি হারতেও জানি। তো সেই হারকে মেনে নিয়েই আমি চলেছি। পরবর্তীকালে আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত থেকে আমি কাটিয়ে উঠে এখনো মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় রাজনীতিতে টিকে আছি। কিন্তু লক্ষ্য করছি যে আমাকে রেজিনগরে, আমার হোম সিট, আমি প্রথম সিট রেজিনগরের 2009 সালের ডিলিমিনেশনে জন্ম হয়। সেই সিট 3টে সিট বাড়ে জানেন, রেজিনগর, রানীনগর আর রঘুনাথগঞ্জ। সেই রেজিনগরের আমি বিধায়ক, আমি দলের নেতৃত্ব মানি। তাই লাস্ট মুহূর্তে, সেই সময় দলের দায়িত্ব ছিল প্রশান্ত কিশোরজি নিজে আমাকে ডেকে বলেছিল যে 900 লোকের সাথে ইন্টারভেনশন করা হয়েছে টেলিফোনে, 750 লোক নাকি রেজিনগরে আমাকে চেয়েছিল। আমাকে তিনি ডানও করেছিলেন যে রেজিনগরেই আপনি লড়বেন। কিন্তু লাস্ট মুহূর্তে সেই সময় বর্তমান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান জেলার সভাপতি ছিলেন, এমপিও ছিলেন। তো আমাকে লাস্ট মুহূর্তে মুখ্যমন্ত্রী আমাকে ভরতপুরে, 69 ভরতপুরে পাঠিয়েছিলেন। আমি নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সেখানে গেছিলাম। সেখানে যে স্ববিরোধিতা, সেখানকার তৃণমূল কংগ্রেসের সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সবাই আমাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু মানুষ আমার সহায় থাকে, মানুষ আমাকে ভালোবাসে, উপরওয়ালা আমাকে সম্মান দিয়ে রেখেছে। তাই আমি সম্মানিত হয়ে সেইখানে ওই কাঁদি সাব ডিভিশনের 4 জন তৃণমূলের বিধায়কের থেকে হাইয়েস্ট মার্জিনে 43,383 মার্জিন নিয়ে আমি সেদিনকে জিতে এসেছিলাম। কিন্তু আমাকে হারানোর বহু চক্রান্ত হয়েছিল, এখানে দলের মধ্য থেকেও হয়েছিল, প্রশাসনের ভিতর থেকেও হয়েছিল, কিন্তু সেসব আমি ভুলে গেছি। কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী আমাকে হরিয়ারপাড়ার মঞ্চ থেকে বা মালদা থেকে এসে যখন হেলিপ্যাডে, স্টেডিয়ামের হেলিপ্যাডে নেমে যখন আমাকে বারবার বলছেন, হুমায়ুন তুমি দেখে নিও, তুমি ইউসুফ পাঠান যাতে জিতেছে তো তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে, তখন এখানকার নেতৃত্বদের চক্ষুশূল হয়ে গেলাম আমি। এবং এখানকার যিনি মেন নেতা, আপনি নাড়ুকে জেনে নেবেন যে যখন মুখ্যমন্ত্রী আমাকে বলে তখন নাড়ুগোপাল মুখার্জি, বহরমপুরের সম্মানীয় চেয়ারম্যান, তিনিও আমার সঙ্গে ছিলেন। তেনাকে বললেন আমাদের ম্যাডাম বা নেত্রী যে হুমায়ুনের অভিজ্ঞতা আছে, সবাই এত জানে চিনে, এত একে গুরুত্ব দেয়, তোমরা সবাই একে ব্যবহার করবে। এই ব্যবহার করবে বলে যখন আমাকে বেশি প্রায়োরিটি দিয়ে বললেন, সেটা নাড়ুগোপাল মুখার্জিও খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করলেন এবং আপনাদের মিডিয়াকেও বলে দিলেন যে হ্যাঁ, হুমায়ুন কবিরকে প্রায়োরিটি দিয়ে ভোটটা করতে বলেছেন। আধ ঘন্টা যেতে না যেতে যখন গোল্ডেনে গিয়ে ওখানে রিসেপশনে বসে চেয়ারম্যান আমাকে একটা লস্যি খাওয়ালেন। লস্যি খেতে খেতে আমাদের জেলার বর্তমান সভাপতি তাকে একটা ফোন করলেন, আমি ফোন করতে বলিনি, উনি ফোন করলেন নাড়ুগোপাল মুখার্জি
করে বললেন যে ম্যাডামের সাথে দেখা হলো, ম্যাডামকে রিসিভ করতে গিয়েছিলাম, তো ম্যাডাম এই বললেন হুমায়ুন কবিরকে প্রায়োরিটি দিয়ে লোকসভার ভোটটা করতে বললেন বহরমপুরে, দেখতে বলেছে ভালোভাবে হুমায়ুন কবিরকে। তা আমাদের ব্লক জেলা সভাপতি চেয়ারম্যানকে বলছে দেখুক না, চোখ আছে দেখতে বেড়া, ঘুরে ঘুরে দেখতে বেড়া, অসুবিধা দেখতে মানা করেছে কে? দেখুন, সর্বোচ্চ নেত্রী যেখানে গুরুত্ব দিয়ে বলছে, অথচ দুঃখের বিষয় জেলা সভাপতি কমিটি করে দিতে বলেছি ভরতপুরে, কমিটি করে দেয়নি। রেজিনগরে বিধানসভার আন্ডারে বেলডাঙ্গা 2 যেখানে আমি বসবাস করি, ভোটটা করার জন্য কমিটি করে দিতে বলেছি, নাম লিখছে, সই করে লিখছে, সেই কমিটি ডিক্লেয়ার করেনি। আবার যখন মুখ্যমন্ত্রী বলছে সেটাকে সে এইভাবে রিয়াক্ট করছে যে দেখতে বলেছে দেখুক না, ঘুরে ঘুরে দেখে বেড়া। তারপরে আরেকজন চেয়ারম্যান সে আবার বলছে আমিও তো হরিহরপাড়ায় ছিলাম, ওই আমি তো দেখিনি যে হুমায়ুন কবিরকে স্পেশাল কোনো গুরুত্ব দিয়েছে। তা এরা কি বলতে চাইছে? মুখ্যমন্ত্রী বলেছে, অন ক্যামেরা সবাই ছিল, অনলাইনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা গোটা দেশ শুনে, তাহলে সেখানে ডেকে বলেছেন কিনা, বা আপনারাই জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন হুমায়ুন কবির একটু কথা বেশি বলে কিন্তু কাজের ছেলে, সেটাও চেয়ারম্যানরা শুনতে পায়নি, সেটাও তাদের গাত্র হরিদা, মানে তারা বলতে চাইছে মুখ্যমন্ত্রী দেখতে বলেছে আমাকে, সেটাও আবার সভাপতি বলছে দেখুক না, ঘুরে ঘুরে দেখে বেড়া। তাহলে তারা কি ধরনের মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেসটা করছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। তাই তাদের ইন্ধনে বেলডাঙ্গা থেকে আমাকে অসম্মান করার জন্য বিভিন্ন পর্যায়ে ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্নভাবে কিন্তু এই রেজাল্ট হয়ে যাওয়ার পর থেকে আমার বিরুদ্ধে প্ররোচনামূলক এই কাজগুলো চলছে। তাই আমি বাধ্য হয়ে আজকে 4 দিন আগে যে ধরনের বক্তৃতা এসছে, যে ধরনের চ্যালেঞ্জ আমাকে করেছে, তার জন্য সার্ভার আধিকারিকদের কাছে গিয়ে আমার লিখিত বক্তব্য আমি পেশ করলাম। এবার ওনারা তদন্ত করে আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।